ড্রামার শুরুতে আমরা আমাদের ফ্যামিলির লিনজিকে দেখি যে আমাদেরকে বলছিল আমার হাজবেন্ড ফুশান খুবই ভালো একটা মানুষ। আমি ওর জীবনে আসার পর কখনোই ও অন্য কোনো মেয়ের দিকে তাকায়নি। ও যথেষ্ট রেসপেক্ট দেয় আমাকে। তখনই ওখানে ওর হাজবেন্ড ফুশান আসে, কিন্তু তার সাথে আমরা ওর এক্স ওয়াইফ লিলিকে আর ওর মেয়ে ইয়ানকে দেখি, যেটা দেখে লিনজি তো একদমই অবাক হয়ে যায়। তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি যেখানে 6 বছর আগে ফুশিয়ানের কোম্পানি ব্যাংক্রাপ্ট হয়ে ও পুরোপুরি রাস্তায় বসে যায়। তখন লিলি ফুশিয়ানকে ছেড়ে ওর মেয়ে ইয়ানকে নিয়ে ওখান থেকে চলে যায়। ফুশিয়ান ওই দিন অনেক কান্না করছিল ওর জন্য। তো সেম প্রেজেন্টে আসলে আমরা দেখি ফুশিয়ানের কাছে তো একটা কল আসে, তাই ও ওখান থেকে অনেকটা সাইডে চলে যায়। তখন লিলি লিনজিকে বলে আমি তোমাদের বাসায় এসেছি, তুমি আমাকে ওয়েলকাম করবে না? লিনজি তো এটা শুনে রেগে যায় আর ওদেরকে এখান থেকে চলে যেতে বলে, যেটা শুনে লিলি বলে আমাদেরকে এখানে ফুশিয়ান নিয়ে এসেছে, ও না বলা পর্যন্ত আমরা এখান থেকে কোথাও যাব না। এটা শুনে লিনজির তো মোটেও ভালো লাগে না। ও বলছিল আমাদের বিয়ে হয়েছে 5 বছর হয়েছে, কিন্তু এই প্রথমবার ফুশিয়ান ওর সীমা লঙ্ঘন করেছে। তখন লিলি লিনজিকে বলছিল আমাদের আর কোনো উপায় ছিল না, তাই বাধ্য হয়ে ফুশিয়ানের কাছে আশ্রয় চাইতে এসেছি। যদি তুমি আমাকে আর আমার বাচ্চাকে এখানে থাকতে দাও, তাহলে আমি তোমার বাসার সব কাজ করে দিব। তখন আমরা আবার একটা ফ্ল্যাশব্যাক দেখি যেখানে লিনজি আর ফুশিয়ানের তো ফ্যামিলি ভাবে বিয়েটা হয়েছিল, আর ফুশিয়ানকে এখন লিলি এই পর্যন্ত এখানে এনেছে। ওর খারাপ সময় লিনজি ওর পাশে ছিল। তো সিন প্রেজেন্টে আসলে আমরা দেখি লিনজি তো লেগে লিলিকে বাড়ি থেকে বের হতে বলে, যেটা তো ফুশিয়ানও শুনতে পায়। তখন লিলি নাটক করে বলছিল সরি এখানে এসে তোমাকে ডিস্টার্ব করার জন্য, ঠিক আছে আমরা এখনই এখান থেকে চলে যাচ্ছি। তখন ওখানে ফুশিয়ান আসে আর বলে কি হয়েছে এখানে? লিনজি রেগে বলে ওদেরকে নিয়ে আসার আগে তোমার আমার থেকে মতামত নেওয়া উচিত ছিল। এটা শুনে ফুশিয়ান তো ওদেরকে বাইরে পাঠিয়ে দেয় লিনজির সাথে আলাদাভাবে কথা বলার জন্য। তখন ইয়ান লিলিকে বলছিল মম বাবা মা কি সত্যি আমাদেরকে বাসা থেকে বের করে দিয়েছে? এটা শুনে লিলি বলে ও খুবই সফট হার্টেড একটা মানুষ, ও কিছুতেই আমাদেরকে এমন অবস্থায় ছেড়ে দিবে না। এইদিকে ফুশিয়ানকে দেখি ও তো লিনজির কাছে আসে আর ওকে বুঝিয়ে বলে যে দেখো ইয়ান আমার মেয়ে হয় আর ওর জন্য আমি লিলিকে এখানে নিয়ে এসেছি। ওদের অবস্থা এখন খুবই খারাপ, আমি আমার মেয়েকে তো এমন অবস্থায় দেখতে পারি না। যা করেছো ওর মা আমার সাথে করেছে, কিছুদিন ওরা এখানে থাকবে, তার মধ্যে আমি একটা ব্যবস্থা করে ফেলবো। প্লিজ তুমি রাগ করো না। লিনজি তো ওর কথা শুনে মেনে নেয়। তো সিন এখানেই কাটায়। এরপর দেখি ফুশিয়ান তো ইয়ানের সাথে সময় কাটাচ্ছিল, তখনই ওখানে একটা স্টাফ আসে আর ফুশিয়ানকে বলে আপনার ওয়াইফের জন্য যে ড্রেসটা অর্ডার করেছিলেন ওটা নিয়ে এসেছি। ফুশিয়ান বলে ঠিক আছে, তুমি ওটা লিনজির কাছে পাঠিয়ে দাও। তখনই লিলি ওকে আটকায় আর ওই ড্রেসটা দেখে বলে কি সুন্দর, আমি এমন দামি ড্রেস আগে কখনো পরিনি। এইটা শুনে ইয়ান বলে বাবা মমকে এই ড্রেসটা পরতে দাও না, আমি কখনোই মমকে এত দামি ড্রেস পরতে দেখিনি। এটা শুনে ফুশিয়ান তো না চাইতেও লিলিকে ওই ড্রেসটা পরতে দেয়। এটা শুনে ও তো খুশি হয়ে ওই ড্রেসটা পরে ফুশিয়ানের সামনে আসে আর বলে এই চেইনটা উঠিয়ে দাও না একটু। তখনই ফুশিয়ানের অ্যাসিস্ট্যান্ট ওদের ফটো তুলে লিনজিকে পাঠিয়ে দেয়। লিনজি তো এটা দেখে অনেক রেগে যায় আর ও তো ওই সেম ডিজাইনের ড্রেস এনে ওর মেয়েদের পরতে দেয়, যেটা দেখে এরা তো খুবই খুশি হয়। তো কিছুক্ষণ পর লিনজি যখন ওই ড্রেসটা পরে সবার সামনে আসে, লিলি তো সব মেয়েটকে এই ড্রেসটা পরতে দেখে একদমই অবাক হয়ে যায়। তখন মেয়েটা বলে এই মহিলাটাকে, এই কেন আমাদের মতো সেম ড্রেস পরেছে? নতুন মেড নাকি এই বাসার? যেটা শুনে অ্যাসিস্ট্যান্ট বলে না, এ হচ্ছে আমাদের বসের এক্স ওয়াইফ, মানে সেকেন্ড হ্যান্ড, যার সব সময় নজর পড়ে আমাদের ম্যাডামের উপর। এখানে তো লিলি অনেক অপমানিত হয়, তাই ও কান্না করতে করতে ফুশিয়ানের কাছে আসে। ফুশিয়ান ওকে কান্না করতে দেখে জিজ্ঞাসা করে কি হয়েছে। এটা শুনে লিলি তো ওকে সবকিছু বলে। ও বলছিল শুধু শুধু অপমান করার জন্য এই ড্রেসটা আমাকে না দিলেও হতো, তুমি এটা এখনই আমার থেকে নিয়ে নাও। এইটা শুনে ফুশিয়ান তো জলদি বাড়িতে আসে আর লিনজিকে বলে তুমি এটা কেন করেছো? দেখো ওদের টার্গেট করা বন্ধ করো। কিন্তু লিনজি বলে তুমি এখনো ওদেরকে এখান থেকে অন্য কোথাও নিয়ে যাও কেন?
এটা শুনে লিলি তো ইয়ানকে একটা ইশারা দেয়, যেটা দেখে ও ফুসিয়ানের কাছে গিয়ে নাটক শুরু করে দেয় আর বলে, বাবা আমি কিছুদিনও হয়নি তোমার কাছে এসেছি, তুমি এখনই আমাকে বাসা থেকে বের করে দিবে? এইটা শুনে ফুসিয়ান তো লিনজিকে বলে, আমি আরো কিছুদিন ইয়ানের সাথে সময় কাটাতে চাই, 1 মাসের মধ্যেই ওরা এখান থেকে চলে যাবে। এটা শুনে লিনজি তো রাগ করে ওখান থেকে চলে যায়। রাতে দেখি ফুসিয়ান তো লিনজির কাছে আসে ওকে মানা দেয়, কিন্তু লিনজি তো এখনো ওর উপরে অনেক রেগেছিল। ও বলছিল, তুমি তো জানো আমি পছন্দ করি না যে কেউ আমার পছন্দের জিনিসের উপরে নজর দেয়। লিলি তোমার দিকে নজর দিয়েছে, আজকে আমার মাথা অনেক গরম আছে। ফুসিয়ান এটা শুনে বলে, আমি জানি, আসলে ওই ড্রেসটা ইয়ানের জন্য ওকে পরতে দিয়েছিলাম, বিশ্বাস করো আমাকে। আর আমি ওকে এখন আর ভালোবাসি না, আমার মনে ওর জন্য কোনো ফিলিংস নেই। লিনজি বলে, আমি কিছু জানি না, তুমি 1 সপ্তাহের মধ্যে ওদেরকে এখান থেকে বিদায় করো, আর না হয় কিন্তু আমি তোমাকে ছেড়ে চলে যাব। যেটা শুনে ফুসিয়ান তো ওকে কিস করতে যাচ্ছিল, এমন সময় ওখানে লিলি ইয়ানকে নিয়ে আসে আর বলে, ও তোমাকে ছাড়া খাবার খাবে না, প্লিজ তুমি একটু ওকে খাবার খাইয়ে দাও, আর ওদেরকে সরি বলে ডিস্টার্ব করার জন্য। কিন্তু ফুসিয়ান তো ওর উপরে অনেক রেগে যায় আর বলে, এভাবে তোমার কারো রুমে হুট করে ঢুকে যাওয়া উচিত হয়নি, আসার আগে একটু নক করে আসা উচিত ছিল। তো সিন এখানে কাটায়। পরের দিন দেখি লিলি লিঞ্জির কাছে আসে আর বলে, ইয়ানকে তুমি কিডন্যাপ করেছো না? দেখো, দয়া করে ওর কোনো ক্ষতি করো না, আমি ওকে ছাড়া বাঁচবো না, প্লিজ ওকে তুমি আমার কাছে দিয়ে দাও, আমরা এখান থেকে চলে যাব। এইসব শুনে লিঞ্জি তো একদমই অবাক হয়ে যায়। তখন ওখানে ফু শ্যান আসে, যাকে দেখে লিলি তো ওর নাটক আরো বাড়িয়ে দেয় আর বলে, লিঞ্জি হয়তো আমার উপরে রেগে আমার মেয়েকে কিডন্যাপ করেছে, দেখো আমি আর তোমাদেরকে কোনো জ্বালাবো না, আমি এখান থেকে ইয়ানকে নিয়ে চলে যাব, প্লিজ আমার মেয়েকে দিয়ে দিতে বলো। এই শুনে ফু শান্ত অনেক রেগে যায় লিঞ্জির উপরে, কিন্তু লিঞ্জি বলে, আমি এমন জঘন্য কাজ কেন করব? তুমি আমাকে চিনো না, আমি একটা বাচ্চার সাথে এমনটা জীবনেও করতে পারি না। কিন্তু ফুসিয়ান্ত ওর কোনো কথা শুনে না আর বলে, দেখো, তুমি যদি ওর কিডন্যাপের পিছনে থাকো তাহলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। এগুলো বলে ও তো লিলিকে নিয়ে ওখান থেকে ইয়ানকে খুঁজতে বের হয়। তো কিছুদিন পর দেখি লিনজি তো এখন ওর বাবার বাড়িতে, কারণ ও ওই দিন রাগ করে ওই বাসায় চলে এসেছে। লিনজি বলছিল, এতদিন হয়ে গেছে, এখন আমাকে ফুসিয়ান একবারের জন্য মানাতে আসেনি, এমনকি বাড়িতেও ফিরিয়ে নিতে আসেনি। অন্যদিকে লিলি তো আমাকে প্রতিদিন মেসেজ দিয়ে ওদের ফটো ভিডিও পাঠাচ্ছে, যেখানে ওরা তিনজন মিলে কত ভালো সময় কাটাচ্ছে। এগুলো দেখে লিনজির তো অনেক খারাপ লাগে, তাই ওর অ্যাসিস্ট্যান্টকে বলে, তাড়াতাড়ি ডিভোর্স ফাইল করো, আমি আর ফুসিয়ানকে সহ্য করতে পারছি না। তাছাড়া ফুসিয়ানকে আমাদের কোম্পানি থেকে যতগুলো শেয়ার দেওয়া হয়েছিল ওগুলো সব তুলে নাও, যাতে 1 বছরের মধ্যে ও আবারও ব্যাংকরাপ্ট হয়ে যায়। এরপর আমরা একটা পার্টি দেখি, যেখানে লিলি রেঞ্জি দুইজনই আসে। লিলি তো ওকে দেখে অনেক রাগ উঠে, তখনই ওখানে ফুসিয়ান আসে আর ওর কাছে মাপ চাই। ফুসিয়ান বলছিল, প্লিজ আমাকে মাফ করে দাও, আমি তোমাকে ভুল বুঝেছিলাম যে ইয়ানকে তুমি কিডন্যাপ করেছো, এখন তুমি আমার বাসায় ফিরে আসো। রেঞ্জি বলে, কেন? আমি ছাড়া তুমি তো ওদের সাথে ভালোই আছো, এমনকি লিলিকে নিয়ে তুমি রিসর্টে ঘুরতেও গেছিলে, যেখানে তুমি ওকে নিজের ওয়াইফ বলে পরিচয় দিয়েছো। ফুসিয়ান এটা শুনে বলে, দেখো, ও আমার বাচ্চার মা, তাই আমি ওকে সাথে নিয়ে গেছিলাম। তখনই ওখানে ফুসিয়ানের বাবা মা আসে, যাকে দেখে লিলি তো জলদি ওর কাছে যায়। এটা দেখে ওর মা তো খুবই রেগে যায় আর বলে, লিলি এখনো তোমার সাথে কি করছে? এখানে তো ওর বাবা ফুসিয়ানের উপরে অনেক চিল্লায়, যেটা দেখে ফুসিয়ান তো লিলিকে ওর থেকে দূরে সরিয়ে দেয়। তখন ওর বাবা মা লিঞ্জিকে বলে, আমরা তোমাকে আমাদের পুত্রবধূ হিসাবে মানি, তুমি একমাত্র আমাদের ফ্যামিলির যোগ্য বউ। এগুলো শুনে লিঞ্জি বলে, কিন্তু মম, আমি ফুসিয়ানের থেকে ডিভোর্স নিতে চাই, আমি অলরেডি ডিভোর্স ফাইলও করেছি। এইটা শুনে সবাই তো অবাক হয়ে যায়। ফুসিয়ান বলে, তুমি মজা করছো নাকি? লিলিকে কিছুদিন আমার বাসায় থাকতে দিয়েছি বলে তুমি আমার থেকে ডিভোর্স চাচ্ছ? তোমার ওদেরকে নিয়ে এত কেন জেলাস হচ্ছে? লিঞ্জি বলে, জেলাস হবে না তাহলে কি হবে? তোমার ওয়াইফ থাকতেও তুমি এখনো তোমার এক্স ওয়াইফের সাথে থাকো, আর 4 মাস হয়ে গেছে আমি বাবার বাড়িতে থাকি, তুমি একবারও আমাকে নিতেও আসোনি, আর আসবি বা কেন? তুমি তো ওদেরকে নিয়ে ভালোই আছো। এরপর লিনজি তো কিছু ফটো বের করে সবাইকে দেখায়, যেখানে লিলি আর ফুসিয়ান একসাথে নাইট স্পেন্ড করে। এগুলো দেখে ওখানে সবাই তো ফুসিয়ানকে নিয়ে অনেক উল্টোপাল্টা কথা বলতে থাকে, যে দুই নৌকায় পা দিয়ে চলতে যায়।
ফুসিয়ান এটা শুনে বলে, ওই দিন রাতে আমি খুবই ড্রাঙ্ক ছিলাম, তাই ভুল করে হয়ে গেছে, কিন্তু আমি শুধুমাত্র তোমাকে ভালোবাসি। লিনজি বলে, কারোর সাথে নাইট স্পেন্ড করা এগুলো ভুল। তুমি আমাকে বোকা ভাবছো? আমি এতদিন তোমার সাথে ছিলাম, তাই তোমাকে আমি খুব ভালো করেই চিনি। এরপর লিনজিত ওকে ডিভোর্স পেপারে কাগজ দেয় আর বলে জলদি এখানে সাইন করে দিবে। আর একটা কথা, আমি প্রেগনেন্ট, যেটা শুনে সবাই তো অনেক খুশি হয়। ফুসিয়ান বলে, তুমি প্রেগনেন্ট, তারপরও কেন আমাকে ডিভোর্স দিতে চাও? কেন, তুমি কি আমার বাচ্চাকে আমার দিকে দূরে সরাতে চাও? লিলি এসব শুনে বলে, তোমার আর ফুসিয়ানের সাথে তো 4 মাস কোনো যোগাযোগ হয়নি, তাহলে এই বাচ্চাটা কার? দেখো, আমিও মা হয়েছি। লিনজি বলে, তুমি ঠিকই বলেছ, এই বাচ্চার বাবা ফুসিয়ান নয়, অন্য কেউ। এগুলো শুনে এরা তো অবাক হয়ে যায়। ফুসিয়ান তো ওর উপরে অনেক রেগে যায় যে তুমি আমার সাথে কিভাবে বিশ্বাসঘাতকতা করলে। লিনজি বলে, যেভাবে তুমি আমার সাথে করেছো। তুমি যেই রাতে লিলির সাথে ছিলে, তখন আমিও রেগে ড্রাঙ্ক হয়ে একটা ছেলের সাথে নাইট স্পেন্ড করি, কিন্তু আমি জানি না ওই ছেলেটা কে ছিল। বাট এই বাচ্চার মাটা আমি, তাই আমি ওকে রাখার সিদ্ধান্ত নিয়েছি। ফুসিয়ান তো এটা শুনে ওকে অনেক বাজে বাজে কথা বলে, যেটা শুনে ওর বাবা মা তো ওর উপরে অনেক রেগে যায়। আর ওনারা তো এখানে লিঞ্জির সাইড নেয় আর ফুসিয়ানের হয়ে ওর কাছে মাপ চায়। এরপর ফুসিয়ানকে দিয়ে জোর করে ডিভোর্স পেপারে সাইন করায়, যেটা দেখে লিলি তো খুবই খুশি হয়। এদিকে আমরা লিঞ্জিকে দেখি, ও তো চায়না থেকে চলে যাচ্ছিল, তখনই ওর কাছে ওই ছেলেটা আসে। আসলে এ ছিল ফুসিয়ানের সৎ ভাই হান। হান তখন লিঞ্জিকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় যাচ্ছ? এটা শুনে লিঞ্জি বলে, আমি তোমাকে কেন বলে যাব, দয়া করে আমাকে এখান থেকে যেতে দাও। হান বলে, না, আমি তো তোমাকে এখান থেকে যেতে দিব না। দেখো, তুমি আমার সাথে নাইট স্পেন্ড করেছো, তো তোমাকে তো আমার রেসপন্সিবিলিটি নিতেই হবে। লিঞ্জি তো এইটা শুনে রেগে যায় আর বলে, ওটা ভুল করে হয়ে গেছে, তাছাড়া কিছুদিন আগেই তোমার ভাইয়ের সাথে আমার ডিভোর্স হয়েছে, এর মধ্যেই তুমি আমাকে সিরিয়াস করতে যাচ্ছ? হান বলছিল, ফুসিয়ান আমার সৎ ভাই, আর এখন তোমাদের ডিভোর্স হয়ে গেছে, তাই আমি পাস্ট নিয়ে ভাবি না, আমি শুধু বর্তমান নিয়ে ভাবি। লিঞ্জি বলে, ফালতু কথা বন্ধ করো আর আমাকে যেতে দাও। তখনই ওখানে ফুসিয়ান আর লিলি আসে, যাকে দেখে লিঞ্জি তো অনেক ভয় পেয়ে যায়, যেটা দেখে হানুকে আড়াল করে। তখন ফুসিয়ান হানের কাছে আসে আর ওকে জিজ্ঞাসা করে যে, তুমি কবে চায়না ব্যাক করেছো? আমার সাথে তো একবারও দেখা করলে না। হান বলে, প্রয়োজন মনে করিনি, তাছাড়া তুমি কে আমাকে এসব কথা জিজ্ঞাসা করার? ফুসিয়ান বলে, ঠিক আছে, আমি যাচ্ছি, আসলে আমি এখানে কাউকে খুঁজতে এসেছিলাম, তোমার সাথে আমি পরে একদিন দেখা করব। এইগুলো বলে ফুসিয়ান তো ওখান থেকে চলে যাচ্ছিল, তখনই লিলি ওকে আটকায় আর বলে, হানের সাথে যে মেয়েটা, ওকে দেখতে একদমই লিঞ্জির মতো। এইটা শুনে ফুসিয়ান তো লিঞ্জিকে কল দেয় আর ওর ফোনটাও তো ওই সময় বেজে ওঠে, যেটা দেখে লিঞ্জি তো ভয়ে তাড়াতাড়ি ফোন কেটে দেয়। এইদিকে ফুসিয়ানের তো সন্দেহ হয়, তাই ও তাড়াতাড়ি ওর কাছে আসছিল, কিন্তু তখন হান লিঞ্জিকে কিস করে। এটা দেখে ফুসিয়ান তো ওখান থেকে চলে যায়। ফুসিয়ান যাওয়ার পর লিঞ্জি তো জলদি হানকে দূরে সরিয়ে দেয় আর একটা থাপ্পড় মারে। লিঞ্জি বলছিল, তুমি আমাকে কিস কেন করেছো? দেখো, আমার থেকে দূরে থাকো, আমি তোমাদের ফুল ফ্যামিলির সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। কিন্তু হান এটা শুনে বলে, আমার সার নেম তো ফু না, হু। দেখো, আমি আমার ভাইয়ের মতো না, প্লিজ আমাকে বিশ্বাস করো, আর আমি এখনো বিয়ে করিনি, তাই তোমার ভয় নেই, কখনো আমার জীবনে আমার কোনো এক্স ফিরে আসবে না। লিঞ্জি বলে, দেখো, আমি তোমার থেকে অনেক বড়, তাই আমার থেকে দূরে থাকো। হান বলে, ওই রাতে? লিঞ্জি বলে, ভুলে যাও, আসলে হান যখন ওকে 10 বছর আগে প্রথম দেখেছিল, তখন থেকেই ও তোকে পছন্দ করতো, কিন্তু লিঞ্জি যখন ফুসিয়ানকে বিয়ে করে, ও তো চায়না চলে গেছিল। বাট হান যখন জানতে পারে ওদের মধ্যে ঝামেলা হচ্ছে, তাই ও এই সুযোগটা নিতে আবারও চায়না চলে এসেছে। লিঞ্জি তো রেগে হানকে ওই রাতের জন্য কিছু টাকা দিয়ে ওখান থেকে চলে যায়। তখনই লিঞ্জিকে ওর বাড়ি থেকে কল দেয় আর বলে, তুমি জলদি বাসায় আসো, বাড়িতে অনেক বড় বিপদ হয়ে গেছে। এটা শুনে লিঞ্জি তো টিকিটটাকে ফেলে দিয়ে তাড়াতাড়ি এয়ারপোর্ট থেকে বাইরে আসে। তখনই ওর সাথে ফুসিয়ানের দেখা হয়। ফুসিয়ান তো এখানে লিঞ্জির কাছে মাপ চাচ্ছিল, ও বলছিল, প্লিজ তুমি আবারও আমার লাইফে ফিরে আসো,
আমাকে একটা সুযোগ দাও, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমরা আবারও সবকিছু নতুন করে শুরু করব। দূর থেকে এসব কিছু তো হানও দেখছিল। ওর তো অনেক রাগ উঠে ফুসিয়ানের উপরে। এদিকে লিঞ্জি বলে ঠিক আছে, আমি তোমাকে মেনে নিব, কিন্তু একটা শর্ত আছে। ফুসিয়ান বলে কি, শুধু একটা শর্ত না, আমি তোমার জন্য হাজার শর্ত মানতে রাজি, তারপরে তুমি আমার লাইফে ফিরে আসো। লিঞ্জি বলে আমার শর্ত হচ্ছে তুমি আর কখনো আমার সামনে আসবে না, তাহলে কিন্তু আমি তোমাকে শেষ করে দিব। এগুলো বলে লিঞ্জি তো গাড়িতে উঠে, কিন্তু ও দেখে ড্রাইভার সিটে তো হান বসা, যেটা দেখে ওর তো আরো রাগ উঠে। ও বলছিল এরা দুই ভাই আমাকে চালিয়ে মারছে। এরপর দেখি হান তো লিঞ্জিকে নিয়ে ওখান থেকে চলে যায়। ওরা যাওয়ার পর শান্ত এখানে লিলির উপরে অনেক চিল্লায়। ও বলছিল সব কিছু হয়েছে তোমার জন্য, তোমার জন্যই আজ আমাকে লিঞ্জি ছেড়ে চলে গেছে। লিলি বলে কিন্তু তোমরা তো এখন ডিভোর্স, আর তুমি তো কখনো লিঞ্জিকে ভালোই বাসনি। দেখো আমাদের একটা মেয়ে আছে, তুমি আবারও আমাকে বিয়ে করো। শিয়ান বলে কি, তোমাকে বিয়ে করব, যে আমাকে আমার খারাপ সময় একা রেখে চলে গেছিল? তখন লিঞ্জি আমার পাশে এসে দাঁড়িয়েছিল, ওর জন্যই আজকে আমি এই পর্যায়ে এসেছি। আমি শুধুমাত্র এখন লিঞ্জিকে ভালোবাসি। এগুলো শুনে লিলির তো অনেক রাগ উঠে। এদিকে লিঞ্জিকে দেখি ও তো বাসায় এসে ওর বাবা মাকে জিজ্ঞাসা করছিল কি হয়েছে। ওর মা বলে খুশির খবর, চায়নায় সব থেকে বড় কোম্পানি মানে লু কোম্পানির প্রেসিডেন্ট ফিরে এসেছে। লিঞ্জি বলে তাতে আমি কি করব, তোমরা এর জন্য আমাকে ডেকে এনেছো? আমি ভাবছি হয়তো অন্য কিছু হয়েছে। ওর বাবা এটা শুনে বলে এখন তোমাকে লু কোম্পানি থেকে কন্ট্রাক্ট সাইন করাতে হবে, যাতে লু কোম্পানি আমাদের সু কোম্পানিতে ইনভেস্ট করে। তাহলে আমাদের কোম্পানির মার্কেট প্লেসে অনেক বড় নাম হবে। তাছাড়া লু কোম্পানির প্রেসিডেন্ট নিজেই তোমার জন্য বিয়ের প্রপোজাল পাঠিয়েছে। এরপর ওর মা তো লিঞ্জিকে হানের ফটো দেখায়। লিঞ্জি তো হানকে দেখে একদমই অবাক হয়ে যায়। লিঞ্জি বলছিল আমি একে কিছুতেই বিয়ে করতে পারবো না। ওর মা বলে কেন, ছেলেটা তো খুবই ভালো, রিচ, হ্যান্ডসাম, তাছাড়া অনেক ট্যালেন্টেড। আমি তো আজকে রাতে তোমার সাথে ওর ব্লাইন্ড ডেটও রেখেছি। কিন্তু লিঞ্জি তো তারপরও রাজি হয় না। লিঞ্জি বলছিল ও ফুসিয়ানের ভাই হয়। ওর মা বলে তুমি ভুল জানো, ফুসিয়ান ওর আপন ভাই না, কাজিন হয়। এটা শুনে লিঞ্জি তো অবাক, কিন্তু তারপরও ও না বলে, যেটা দেখে ওর মা তো হার্ট অ্যাটাকের নাটক করে। তখন ওর বাবা বলে তুমি তো জানো তোমার মায়ের হার্ট প্রবলেম, তো ওনার কথা মেনে নাও না, যদি কিছু হয়ে যায় তখন তুমি কি করবে? এটা শুনে লিঞ্জি বলে বাবা তুমিও না মায়ের সাথে অ্যাক্টিং করছো, ঠিক আছে আমি রাজি। এদিকে হানের অ্যাসিস্ট্যান্টকে দেখি, যে ওকে বলছিল যদি আপনি সু কোম্পানির সাথে কন্ট্রাক্ট করতে চান, তাহলে ফুশিয়ানের কোম্পানির সাথে আপনার সমস্ত কন্ট্রাক্ট শেষ করে দিতে হবে। হান বলে ঠিক আছে করে দাও, ফুশিয়ান এমনিতেও ভালো পার্সন নয়, ও লিঞ্জিকে ধোকা দিয়েছে, তো আমি ওকে কিছুতেই ছাড়বো না। এরপর দেখি রাতে তো লিঞ্জি হানের সাথে ডিনারে দেখা করতে যায়। তখন হান ওকে জোর করে বাসায় নিয়ে আসে। এমন সময় ওখানে ফুসিয়ানো আসে হানের সাথে দেখা করতে। ও তো ভিতরে ঢুকতে যাচ্ছিল, কিন্তু হানুকে ঢুকতে দেয় না। হান বলছিল তুমি এত রাতে এখানে কি করছো? ফুসিয়ান বলে আমি আঙ্কেলের সাথে দেখা করতে এসেছি। উনি আমাদের কোম্পানি থেকে সমস্ত শেয়ার সরিয়ে নিয়েছে, যার কারণে এখন আমার কোম্পানির অনেক প্রবলেম হচ্ছে, তাই আমি ওনার সাথে কথা বলতে এসেছি। হান বলে কিন্তু উনি তো এখন বাসায় নেই, তাই তুমি এখন এখান থেকে যেতে পারো। ফুসিয়ান বলে তুমি এমন কেন করছো, তোমার বাসায় কি কোনো মেয়ে আছে? হান বলে হ্যাঁ আমার গার্লফ্রেন্ড, আর আমি এখন ওর সাথেই সময় কাটাবো, তাই প্লিজ তুমি এখান থেকে চলে যাও। এগুলো বলে ও তো দরজা আটকে দেয়। এরপর হান লিঞ্জির কাছে আসে আর বলে তুমি আমার ফার্স্ট টাইম নিয়েছো, তাই তোমাকে তো এর রেসপন্সিবিলিটি নিতেই হবে। এগুলো বলে হান তো লিঞ্জিকে কিস করে, কিন্তু লিঞ্জি ওকে থামায় আর বলে আমি 3 দিনের মধ্যে জানাবো যে আমি তোমাকে বিয়ে করব নাকি করব না। এগুলো বলে ও তো ওখান থেকে চলে যায়, কিন্তু বাইরে এসে ওর ফুসিয়ানের সাথে দেখা হয়, যাকে দেখে লিঞ্জি তো একটু ভয় পেয়ে যায়। ফুসিয়ান বলছিল তুমি এখানে কি করছো? লিঞ্জি বলে আমি এখানে লু কোম্পানির সাথে কন্ট্রাক্ট সাইন করতে এসেছি। যেটা শুনে ফুসিয়ান বলে তোমার সাথে আমার এখন ডিভোর্স হয়েছে, তো তুমি কিভাবে ভাবলে লু কোম্পানি তোমার সাথে কাজ করবে? লিনজি বলে তুমি আমার কথা না ভেবে নিজের কথা ভাবো। শুনেছি তোমার কোম্পানির অবস্থা নাকি এখন তেমন ভালো না, আবার কি ব্যাংক্রাপ্ট হয়ে যাবে নাকি? এবার তো আমি নেই তোমার সাথে, তো আবারও কিভাবে তুমি এই পর্যায়ে আসবে? ফুসিয়ান তখন আবারও ওর কাছে মাপ চায় আর ওকে আবারও একটা চান্স দিতে বলে, কিন্তু লিনজি তো ওই সেম কথাটাই বলে। এরপর ও আরো বলে আমি এখন অন্য কাউকে ভালোবাসি।
যেটা শুনে ফুসিয়ান্ত অনেক রেগে যায় আর ওকে কিছু বলতেই যাবে, তখনই ওখানে ওর অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে কোম্পানিতে অনেক বড় প্রবলেম হয়ে গেছে, তাড়াতাড়ি আপনাকে যেতে হবে। এটা শুনে ফুসিয়ান্ত তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। তো সিন এখানেই কাটা আর আমরা পরের দিন দেখি ওদের তো ফাইনালি ডিভোর্স হয়ে যায়, কিন্তু তারপরও ফুসিয়ান ওকে জ্বালিয়ে যাচ্ছিল। ও বলছিল, দেখো আমি ছেলে, আমার ডিভোর্স হলে কোনো প্রবলেম হবে না, তুমি তো একটা মেয়ে, তোমার তো অনেক প্রবলেম হবে, তোমাকে কে বিয়ে করবে? তাই দেখো সবকিছু ভুলে আমরা আবারও নতুন করে সবকিছু শুরু করি। লিনজি এটা শুনে বলে, আমাকে নিয়ে তোমাকে এত চিন্তা করতে হবে না, তুমি নিজের কথা ভাবো। এগুলো বলে ও তোর ফ্রেন্ডের সাথে ওখান থেকে পার্টি করতে চলে যায়, যেখানে ওর ফ্রেন্ড তো ওর জন্য অনেকগুলো মেল মডেল নিয়ে আসে, কিন্তু লিনজি তো ওদেরকে ওখান থেকে পাঠিয়ে দেয়। ওর ফ্রেন্ড বলে, তুই এমন কেন করছিস, আবার নিউ প্রেমে পড়লি নাকি? এইটা শুনে ও মনে মনে বলছিল, আমি এখন সব জায়গায় হানকে কেন দেখছি, আবার ওকে ভালোবাসতে শুরু করেছি নাকি? ওর ফ্রেন্ড বলে, কি কথা কেন বলছিস না? লিনজি বলে, না প্রেমে পড়িনি, কিসব ফালতু কথা বলছিস? এইগুলো বলে ও তো এখানে অনেক ড্রিঙ্ক করে। তো কিছুক্ষণ পর দেখি ও অনেকটাই মাতাল হয়ে যায়। তখন হান এসে ওকে ওখান থেকে কোলে তুলে নিয়ে চলে যায়। ওর ফ্রেন্ড তো হানকে দেখে একদমই অবাক হয়ে যায়। এদিকে হান তো লিনজিকে এনে কারের মধ্যে বসায়। ও তো এখানে লিনজির উপরে অনেকটাই রেগেছিল। হান বলছিল, তোমার ডিভোর্স হয়ে গেছে বলে তুমি কষ্টের জন্য এখানে এসে ড্রিঙ্ক করেছো, সাথে কতগুলো মেল মডেলও হায়ার করেছো, তুমি ওই চিটারকে এখনো ভালোবাসো না, এই জন্যই তো এত কষ্ট পাচ্ছ। লিনজি বলে, ফালতু কথা বন্ধ করো, আমি ডিভোর্সটাকে সেলিব্রেট করতে বাড়ি গিয়েছিলাম, আর যারা আমাকে একবার ধোকা দেয় তাদের প্রতি আমার আর কখনোই ইন্টারেস্ট আসে না। এইগুলো বলে লিনজি তো ওর মাথায় হাত বুলায় আর ওকে কিস করে। এরপর দেখি ওরা তো বাসায় এসেও রোমান্স করে। তো পরের দিন সকালে আমরা দেখি লিনজির আগেই তো হান ঘুম থেকে উঠে আর লিনজিকে দেখে বলছিল, এই সময়টার জন্য আমি 10 বছর যাবত ওয়েট করেছি। তখনই লিনজির ঘুম ভেঙে যায় আর বলে, কি বললে তুমি? হান তো এইটা শুনে কোনো কথা বলে না। তখন লিনজি দেখে ওর পুরো রুমে তো ওর ফটো। এটা দেখে লিনজি তো একটু অবাক হয়। লিনজি বলছিল, এসব কি? যেটা শুনে হান তোকে কিস করতেই যাবে, তখনই ফুশান ওকে আবারও কল দেয় আর বলে, লিনজি চলো আমরা আবারও বিয়ে করে নিই, আমি জানি তুমি অন্য কোনো পার্সনের সাথে রাত কাটিয়েছো, তারপরও আমি সবকিছু বলে তোমাকে মেনে নিব। এগুলো শুনে লিনজি তো অনেক রেগে যায় আর বলে, তোমার লজ্জা নেই? তুমি বারবার আমাকে কল দিয়ে বিরক্ত করছো, দেখো আমি এখন নতুন রিলেশনশিপে গেছি, তাই আমাকে বারবার কল দিয়ে বিরক্ত করবে না। এগুলো বলে ও তো কল কেটে দেয়। তখন লিনজি হানকে বলে, তুমি কি জেলাস? হান বলে, একদমই না, আমি তো আজ অনেক হ্যাপি যে তুমি আমাকে ভালোবাসো। এই কথাটা শুনে এখন থেকে তোমার সব ইচ্ছা আমি পূরণ করব, এভাবেই সারা জীবন আমি তোমার পাশে থাকবো। অন্যদিকে আমরা ফুশিয়ানকে দেখি, ওকে ওর অ্যাসিস্ট্যান্ট এসে বলছিল, কোম্পানির অবস্থা এখন খুবই খারাপ, যে কোনো সময় ব্যাংক্রাপ্ট হয়ে যেতে পারে, সবাই তাদের শেয়ার উঠিয়ে নিচ্ছে। এটা শুনে ফুশিয়ান তো খুবই রেগে যায় আর ওর অ্যাসিস্ট্যান্টকে ওখান থেকে পাঠিয়ে দেয়। এরপরও মনে মনে বলছিল, এখন শুধু কোম্পানি আমাকে এই অবস্থা থেকে উঠাতে পারে। সামনেই আঙ্কেলের বার্থডে, ওনার জন্য আমি সব থেকে বড় গিফটটা নিয়ে যাব, যাতে উনি আমার উপরে ইমপ্রেস হয়ে যায়। এরপর আমরা পার্টির দিন দেখি, যেখানে ফুশিয়ান তো লিনজিকে দেখে অবাক হয়ে যায়। ফুশিয়ান বলছিল, তুমি এখানে কি করছো? লিনজি এটা শুনে মনে মনে বলছিল, যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো। এখন যদি ফুশিয়ান জানতে পারে আমি হানের সাথে রিলেশনশিপে আছি, জানি না এখানে বসে কি কি সিন ক্রিয়েট করবে। কিন্তু ফুশিয়ান ওকে বলে, দেখো কোম্পানি তোমার সাথে কোনো কন্ট্রাক্ট সাইন করবে না, তুমি শুধু শুধু এখানে এসেছো। হ্যাঁ তুমি যদি আবার আমাকে বিয়ে করো, তাহলে তোমার হয়ে আমি কথা বলতে পারি। লিনজি এগুলো শুনে বলে, তোমাকে আগেও বলেছি আর এখনো বলছি, নিজের কথা ভাবো, আমার কথা না ভাবলেও তোমার চলবে। ফুশিয়ান বলে, কালকে তুমি কোনো ছেলের সাথে ছিলে না? লিনজি বলে, তার মানে তুমি আমাকে ফলো করছো না? ফুশিয়ান বলে, হ্যাঁ তোমার ভালোর জন্য করেছি, দেখো তুমি প্রেগনেন্ট, এই অবস্থায় কোনো ছেলেই তোমাকে মেনে নিবে না, সবাই তোমার টাকার জন্যই তোমার কাছে আসছে। লিনজি তো এটা শুনে রেগে যায় আর ওকে একটা থাপ্পড় মারে। লিনজি বলছিল, সব ছেলে তোমার মতো না যে টাকার পিছনে ঘুরে। এমন সময় ওখানে হানের বাবা আসে, যাকে দেখে ফুশিয়ান তো ওনার কাছে যায়, কিন্তু উনি তোকে ইগনোর করে লিনজির কাছে আসে।
লিনজি তখন ওনাকে হ্যাপি বার্থডে বলে, কিন্তু ফুশিয়ান বলে, আঙ্কেল আমি তোমার জন্য অনেক দামি একটা গিফট নিয়ে এসেছি, তুমি একবার খুলে দেখো। তখন লিনজিও ওনাকে একটা ব্রেসলেট গিফট দেয়, যেটা দেখে আঙ্কেল তো খুবই খুশি হয় আর ওরা একটু প্রশংসা করে যে তোমার জন্যই আজকে তোমাদের সু কোম্পানি এত দূর পর্যন্ত এসেছে, তুমি সত্যি অনেক ট্যালেন্টেড। যেটা শুনে লিনজি তো ওনাকে থ্যাঙ্কস বলে। তখন ফুশিয়ান ওনাকে বলে, আঙ্কেল আমার তোমার হেল্প দরকার, তুমি তো এখন আমার কোম্পানির অবস্থা সম্পর্কে জানোই। উনি বলে, হ্যাঁ তোমার আজ এমন অবস্থা হয়েছে তোমার ভুলের জন্যই, আমি তোমার কোনো হেল্প করতে পারবো না। ফুশিয়ান বলে, কেন, আমি আবার কি করেছি? আঙ্কেল বলে, দেখো লু গরুফের সিও এখন হান, আর তুমি ওর ভালোবাসার মানুষকে চিট করেছো, তাই ও তোমার সাথে এমনটা করেছে। এখন আমি কি করব বলো, আমি এই অবস্থায় তোমার কোনো হেল্প করতে পারবো না। এটা শুনে ফুশিয়ান বলে, ওর ভালোবাসার মানুষকে আমি আবার কিভাবে ওকে কষ্ট দিলাম, এসব আপনি কি বলছেন? তখন লিনজি বলে, আমি হানের সাথে রিলেশনশিপে আছি, আর কিছুদিন পরই আমি ওকে বিয়ে করব। এটা শুনে ফুশিয়ান তো শক। ও বলছিল, তুমি এসব কি বলছো? হানের মতো ছেলে তোমার সাথে কিভাবে রিলেশনে গেল? তুমি ওর থেকে বয়সে বড়, তাছাড়া ডিভোর্স এমনকি প্রেগনেন্ট, ভালো ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডেরও মেয়ে না। হান কিছুতেই তোমার মতো মেয়েকে বিয়ে করবে না। তখনই ওখানে হান এসে ফুশিয়ানকে ওর থেকে দূরে সরিয়ে দেয়। এরপর হান ওখানে সবাইকে বলে, যে পেটে যে বেবি ওর বায়োলজিক্যাল ফাদার আমি। এটা শুনে ফুশিয়ান তো অবাক হয়ে যায়, ও বলছিল এটা কি সত্যি? হান বলে, কেন, আমি তোমাকে মিথ্যা কথা কেন বলতে যাব? আমি লিনজিকে ভালোবাসি, সেটা এখন না 10 বছর আগে থেকে। তখনই আমি লিনজিকে প্রথম দেখেছিলাম। এটা শুনে লিনজি তো একটু অবাক হয়। ও বলছিল, তুমি এসব কি বলছো? হান তখন একটা রিং বের করে সবার সামনে ওকে বিয়ের জন্য প্রপোজ করে, আর বলে, হ্যাঁ আমি তোমাকে 10 বছর ধরে ভালোবাসি, আর ফাইনালি এটা তোমাকে বলার সুযোগ পেয়েছি। আমি তোমার পাশে সারা জীবন থাকতে চাই, তুমি কি আমাকে বিয়ে করবে? এটা শুনে ওখানে সবাই তো লিনজিকে হ্যাঁ বলতে বলছিল। তখন ফুশিয়ান বলে, হান তোমার সিস্টার ইন ল হয়, তুমি কিভাবে ওকে বিয়ের জন্য প্রপোজ করো? তোমার ফ্যামিলির রেপুটেশন নিয়ে একবারও ভাববে না? হান বলে, রেপুটেশন? আমি কাউকে মেরে ফেলিনি, বিয়ে করছি তো এখানে রেপুটেশন খারাপ হওয়ার কথাই আসে না। আর লিনজির অনেক আগেই ডিভোর্স হয়ে গেছে, তাই একদমই এখন তুমি ওর উপরে অধিকার ফলাতে আসবে না। এরপরও আবারও লিনজিকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে বিয়ে করবে? লিনজি তখন রাজি হয়ে যায় ওকে বিয়ে করতে, যেটা শুনে হান তো খুশি হয়ে ওকে রিং পরিয়ে দেয়। এরপর লিনজি ফুশিয়ানকে বলে, তুমি এখনো এখানে কি করছো? আমাদের বিয়ের ডেটে যাওয়ার জন্য ওয়েট করছো নাকি? ফুশিয়ান এটা শুনে রেগে যায় আর বলে, তোমাকে এর জন্য পস্তাতে হবে। তো সিন এখানেই কাট হয়। পরের দিন সকালে দেখি লিনজি যখন ঘুম থেকে ওঠে, তখন ওকে ওর ফ্রেন্ড মেসেজ দিয়ে বলে, তোমাকে নাকি কাল মিস্টার হান প্রপোজ করেছে। সত্যি তুমি অনেক লাকি যে ওনার মতো একজন মানুষ লাইফে পেয়েছো। জলদি এখন ওকে বিয়ে করে নাও। লিনজি বলে, হ্যাঁ। অন্যদিকে আমরা ফুশিয়ানকে দেখি, ও তো অনেকটাই রেগেছিল। তখন ওর কাছে লিলি আসে। লিনজির সাথে তো তোমার এখন ডিভোর্স হয়ে গেছে, চলো এখন আমরা তিনজন মিলে একটা হ্যাপি ফ্যামিলি শুরু করি। এগুলো শুনে ফুশিয়ান তো খুবই রেগে যায় আর বলে, আমার লাইফের যত সমস্যা হয়েছে সব তোমার জন্য। এরপর ও তো লিলিকে বাড়ি থেকে বের করে দেয়, যেটা দেখে লিলি তো খুবই রেগে যায়। লিলি বলছিল, আমি লিনজিকে কিছুতেই ছাড়বো না। এরপর দেখি লিলি তো একটা লোককে দিয়ে লিনজির কফিতে ড্রাগ মিশিয়ে ওকে খাইয়ে দেয়। দেন ওর রুমে কিছু ছেলে পাঠায়, কিন্তু ঠিক সময় হান এসে ওকে বাঁচিয়ে নেয়। এরপর হান তো ওই ছেলেগুলো আর লিলিকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। তো লাস্ট সিনে দেখি লিনজি তো এখন হানের সাথে বিয়ে হয়ে গেছে। হান তো এখানে ওকে ফুড কেটে খাওয়াচ্ছিল, তখনই ওরা নিউজে দেখে যে এখানে লিলি তো 100 বছর আগে অনেক অবৈধ কাজের সাথে জড়িত ছিল, যার কারণে ওকে তো 7 বছরের জেল দেওয়া হয়। আর এসবের জন্য তো ফুশিয়ানের কোম্পানির শেয়ার অনেকটাই ড্রপ খেয়ে যায়, যার কারণে ওর কোম্পানি তো এখন ব্যাংক্রাপ্টের পথে। এগুলো দেখে লিনজি তো খুবই খুশি হয়, আর এখানেই এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়।